তোষামোদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবেল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানান তথ্য বক্তব্য তুলে ধরি, অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। সঙ্গে আছে আমি সাঈদ খান। আমাদের আজকের বিষয় টার্গেট কিলিং কি চলবে, এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আলোচক, সাংবাদিক ও রাজনীতিক বিশ্লেষক আমিরুল মোমেনিন মানিক। মানিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। আমান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। বিষয় শুনলেন, গত এক সপ্তাহের বেশি সময় ধরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপরে রাজধানীর পল্টনে তার মাথায় গুলি করা হয়েছে। এরপর থেকে সাধারণ জনগণের মধ্যে, বিশেষ করে রাজনীতিকদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করেছে। 2-3 দিন কিছুটা ভীতি কাটিয়ে উঠবার পরে হাদির মৃত্যু হলো, হাদির অনাকাঙ্ক্ষিত মৃত্যু, যে মৃত্যুতে গোটা বাংলাদেশ কেঁদে উঠেছিল। ঠিক আজকে সকালবেলা খুলনাতে এনসিপির শ্রমিক সংগঠনের যিনি প্রধান, তার উপরে তার মাথায় গুলি করা হয়েছে। এবং সন্ধ্যায় আরও একটি খবর পাওয়া গেছে, যদিও এখনও পর্যন্ত নিশ্চিত নয়, নাম পরিচয় পাওয়া যায়নি, রাজধানীর রামপুরায় একজনের হাঁটুতে গুলি করা হয়েছে। এটি আসলে আমিরুল মোমেনিন মানিক, আপনি একজন সংবাদকর্মী, রাজনীতিকে খুব কাছ থেকে দেখেন, এগুলো আসলে কি একেবারে টার্গেট করে করে গুলি করা হচ্ছে কিনা, এর উদ্দেশ্য কি, কারা করছে পেছন থেকে? অনেক ধন্যবাদ গ্লোবাল টিভিকে এবং এই মুহূর্তে যারা দেখছেন প্রত্যেককে। ফিদেল ক্যাস্ট্রো একটা কথা বলেছেন যে বিপ্লবীরা বিনয়ী হলে গণশত্রু বিধ্বংসী হয়ে ওঠে। আমি এটা একটু আলাদা করে বলতে চাই যে বিপ্লবীরা আদর্শচ্যুত হলে গণশত্রুরা বিধ্বংসী হয়ে ওঠে। আমরা গণ অভ্যুত্থানের পরে যে প্রত্যাশা করেছিলাম, সেই প্রত্যাশার অনেক কিছুই পূরণ হয়নি। এর পেছনে গণ অভ্যুত্থানের সংগঠকদের দায় যেমন আছে, গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই অন্তর্বর্তী সরকারের দায় আছে। আজকে খবরের কাগজগুলো শিরোনাম করেছে যে হাদির স্টাইলে খুলনায় আরেকজনকে গুলিবিদ্ধ করা হয়েছে, মাথায় গুলি করা হয়েছে, মাথায় গুলি করা হলো। হাদিকে একই স্টাইলে মাথায় গুলি করা হয়েছে। তার মানে কি একই জায়গার প্রশিক্ষণপ্রাপ্ত বা লক্ষ্য একই নির্ধারণ করে দেয়া, এরকম? খুবই দুঃখজনক একটা ঘটনা, কোনো গ্যাংয়ের কর্মকাণ্ড এটি। খুবই দুঃখজনক ঘটনা এবং অনাকাঙ্ক্ষিত। 10 দিন পেরিয়েছে হাদির ঘটনার, এর মধ্যে আরেকজন একই স্টাইলে এরকম গুলিবিদ্ধ হলেন, খুনের উদ্দেশ্যেই তাকে গুলি করা হয়েছে। আপনি যে কথাটি বললেন যে তাহলে কি এর মধ্যে কোনো যোগসূত্র আছে, আমি এই ধরনের দুঃখজনক ঘটনার মধ্যেও একটা দুর্দান্ত আভাস দেখতে পাচ্ছি। এটা যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজে লাগাতে পারে তবেই আসলে আমাদের প্রত্যাশা পূরণ হবে। আজকে এই মোতালেব শিকদারের উপর যে হামলা করা হয়েছে, গুলি করা হয়েছে, এই গুলিকারী ব্যক্তি বা খুনিকে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনই গ্রেপ্তার করতে পারে, তাহলে তার সূত্র ধরে হাদি হত্যারও অনেক অজানা ক্লু উদ্ঘাটিত হয়ে যেতে পারে। অথবা তাদের মিশন, তাদের প্ল্যানটা কি, এটা তো কোনো একজন শুধুমাত্র করেনি, একজন বাস্তবায়ন করেছে, গুলি করেছে, কিন্তু এর পেছনে পুরো একটা চক্র আছে। সেই চক্রকে ধরবার জন্যে আজকে খুলনায় মোতালেব শিকদারের উপর যারা গুলি করেছে তাদেরকে ধরা গেলে অবশ্যই নতুন আমরা তথ্য পাবো। আপনার কি মনে হয়, আপনি তো একজন সংবাদকর্মী এবং রাজনীতি নিয়েই বিশ্লেষণ করে থাকেন, আপনার কি মনে হয় এগুলো কারা করতে পারে, কেন করতে পারে, আপনি কি অনুমান করেন? দেখুন, 3টি কারণে হচ্ছে। প্রথম কারণ হচ্ছে আপনি অস্ত্রধারীদের গ্রেফতার করেননি। দ্বিতীয় কারণ, অনেকে গ্রেফতার হয়েছিল কিন্তু তারা আবার জামিনে বেরিয়ে যাচ্ছে। আর তৃতীয় কারণ হচ্ছে ফ্যাসিবাদী প্রশাসনিক কাঠামো। গতকালকে আমি একটা চ্যানেলে সাক্ষাৎকারে বলছিলাম যে ফ্যাসিবাদী কাঠামোকে ধ্বংস করে দিতে হবে। তো আমার এক বন্ধু বললেন যে আপনি কাকে বলছেন? যাকে বলছেন তিনিই যদি ফ্যাসিস্ট হন, তাহলে ফ্যাসিবাদী কাঠামো কে ধ্বংস করবে? দেখুন, সর্ষের মধ্যে যদি ভূত থাকে, তাহলে ওই ভূতকে আমি যদি বলি ভূত তাড়াও, সে কি তাড়াবে? এখন তো 10 দিন পেরিয়ে গেছে। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিফিং করেছেন, গতকালকে ডিবি প্রধান ব্রিফিং করেছেন, কি একটা বিগ জিরো। তার মানে কি এই ক্ষেতের মধ্যেই ভূত আছে? এই যাদের ভূত ধরবার কথা তারা ভূত ধরছে না, বা তারাই ভূত, এই আশঙ্কাই তো এখন জনগণ করছে যে কেন তাহলে 10 দিনের মধ্যেও
কোনো ক্লু পাওয়া যাবে না। তার মানে হচ্ছে কি জনগণ একেবারে ফাইনালি অসহায়? অসহায়, কিন্তু জনগণ যদি ঘুরে দাঁড়ায় তাহলে অবশ্যই কতবার প্রত্যেক এর বছর বছর কি একটা জনগণ ঘুরে বিহিত দাঁড়াবে? হবে। জনগণকে চূড়ান্ত বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে, এর বিকল্প তো আর নেই। মানে এটা কি বিপ্লব কি বলে কয়ে আসে আর বছরান্তে হয়? না, বিপ্লব কখন আসে? বিপ্লব বিপ্লব তো যখন একটা চলমান জনবিক্ষোভ, প্রক্রিয়া। যখন দানা বাঁধতে বাঁধতে মানুষ দেয়ালে পিঠ ঠেকে দেয়, তখনই বিপ্লব আসে। তার মানে এখন এই বর্তমান সময়কে আপনি দেয়ালে পিঠ ঠেকানোর না, সময় বলতে পৃথিবীর চাচ্ছেন? ইতিহাস আপনি দেখুন, গণ অভ্যুত্থানের পরে আবার শুদ্ধি অভিযান হয়েছে, পাল্টা- পুনর্বার মানুষ জেগেছে, পাল্টা অভ্যুত্থানও হয়েছে। পাল্টা অভ্যুত্থান হয়েছে, আবার অভ্যুত্থানের পক্ষে অভ্যুত্থান হয়েছে। এটা তো আমাদের কাছে স্পষ্ট। মানে ওরকম একটা সময়ের মধ্যে কি আমরা আছি তাহলে? আমরা একটা ভয়াবহ দাহকালের মধ্যে আছি। জি মানিক, আপনাকে ধন্যবাদ। আমান, আপনি এই মুহূর্তে রাজপথে রাজনীতি করছেন, একেবারেই অভ্যুত্থানেও আপনি রাজপথে ছিলেন, বর্তমানেও আছেন। আপনি রাজনীতির মাঠে থাকা মানুষ। মানিকের সব বক্তব্য আপনি সমর্থন করেন, শস্যের ভেতরে ভূত আছে কিনা, এবং আমরা একটা চূড়ান্ত দুঃসময়ের মধ্যে আছি, কথাটা কি সঠিক? কারা করছে, তাদের উদ্দেশ্য কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ গ্লোবাল টেলিভিশনে যারা দেখছেন, এবং শুরুতেই জুলাই আন্দোলনের মহান বিপ্লবী ওসমান হাদির প্রতি শ্রদ্ধা এবং তার রুহের মাগফিরাত কামনা করছি। দেখুন, যে পরিস্থিতি বাংলাদেশে চলছে, আমি বোঝা শুরু করার পর থেকে এখন পর্যন্ত শুনে আসতেছি যে বাংলাদেশের ক্রান্তিকাল চলছে। সেই খুনি হাসিনার দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী সময়ে, তার পরবর্তীতে জুলাই আগস্টের 5ই আগস্টের পরে আমরা মনে করেছিলাম যে না, অন্তত শান্তিতে কিছুদিন থাকতে পারবো। কিন্তু এটা আমাদের ঐতিহাসিকভাবে চরিত্রগত সমস্যা কিনা এই জাতির আমি জানি না, ছোট মানুষ। কিন্তু ক্রান্তিকাল আর পার হচ্ছে না। কিন্তু একটি অবারিত সুযোগ ছিল 5ই আগস্টের পরে এই ক্রান্তিকালকে অতিক্রম করার। কিন্তু আমরা কিছু উদ্দেশ্য প্রণোদিত রাজনীতি দেখেছি যে না, যে ক্ষমতায় যাওয়ার অভিপ্রায়ে পরিস্থিতিকে ইচ্ছাকৃতভাবে ঘোলাটে করার যে অপচেষ্টা, যার কারণে আজকে এর পরিস্থিতি বাংলাদেশে কারা করলো ঘোলাটে? আমি আসছি। দেখুন, 5ই আগস্ট পরবর্তী সময়ে বিএনপি থেকে যখন নির্বাচনের কথা বলা হচ্ছিল, তখন আমাদেরকে স্পষ্টভাবে ট্যাগ দেওয়া হচ্ছিল যে না, নির্বাচন, আমরা শুধু নির্বাচন চাচ্ছি। একটি নির্বাচনের জন্য এই দেশে বিপ্লব হয়নি। বিপ্লবের অন্যতম বড় স্টেক হোল্ডার তো বিএনপি, সবাই মিলেই দেশে বিপ্লব হয়েছে, শুধু ফ্যাসিস্টরা ছাড়া। এখন নির্বাচনটি যে অত্যন্ত প্রয়োজনীয়, অতীব প্রয়োজনীয় ছিল, এখন কিন্তু যারা নির্বাচনটির বিরোধিতা করেছে তারাও কিন্তু হারে হারে টের পাচ্ছে। আমার নির্বাচনী কি একমাত্র সমাধানের পথ ছিল? অবশ্যই নির্বাচনী সমাধানের পথ ছিল। কারণ কিরকম, যে আপনি দেখেন যে যারা সেই আলাপটি করছে, যে প্রথম অবস্থায় বলেছিল যে স্থানীয় সরকার নির্বাচন ছাড়া জাতীয় নির্বাচন হতে দিবে না, তারপরে আমরা দেখলাম যে সংস্কারের আলাপটি যারা করেছে, তারা হাসিনার ফ্যাসিবাদের সময় কি পরিমাণ সংস্কার এদেশে চেয়েছিল আমরা কিন্তু জানি। সংস্কারের আলাপটি তখনও, যখন রাজপথের আন্দোলন চলে, তখনও কিন্তু বিএনপি সংস্কারের কথা বলেছে। সেই আপনি যদি দেখেন বেগম খালেদা জিয়ার ভিশন 2030, পরবর্তীতে 27 দফা, পরবর্তীতে এখন যে 31 দফা আসলো, সেটা নির্যাস হয়ে, এবং এই যে সংস্কারের আলাপ আনা হয়েছিল, অধিকাংশই সেই আগেই বিএনপি থেকেও বলা হয়েছে। আচ্ছা, সংস্কারের বিষয়টি যখন অনেকটাই সুরাহার পথে, তখন আমরা দেখলাম যে না, গণভোট ছাড়া, পিআর সিস্টেম ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। এরপরে আবার গণভোটের আলাপ আসলো। এগুলি আমি কেন বললাম আপনার কথা উত্তর, এটি অত্যন্ত প্রাসঙ্গিক, অত্যন্ত সূক্ষ্মভাবে, সুকৌশলে, অবশ্যই এই বাস্তবতার সাথে এটি জড়িত, এই বাস্তবতার সাথে একটু জড়িত। হাদির মৃত্যুকে নিয়ে আজকে যে বক্তব্য এসেছে, আমরা দেখেছি যে বলতেছে যে শুধুমাত্র হাদির বিচার হওয়া ছাড়া, মানে এই খুনিদের ধরা ছাড়া নির্বাচন হতে দেবে না। এটি তো সাধারণ মানুষেরও দাবি যে হাদি হত্যার বিচার তো আমরাও চাই। ওটা হাদির আসামিদেরকে গ্রেফতার করা, কিন্তু কোনো শর্ত দিয়ে বলে আপনি শেষ করতে দেন। হাদির আসামিদেরকে গ্রেফতার করে বিচার করা আগ পর্যন্ত দেশে নির্বাচন হবে না, এটা কোন ধরনের বক্তব্য? আসামিদেরকে ধরতে হবে, তাদের শাস্তি পেতে হবে, এবং বিদ্যমান যে আপনার আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনী আছে, অন্য যারা দুষ্কৃতিকারী, তাদেরকে ধরবে, নির্বাচনের মতো নির্বাচন হবে। এখন 3টি জাতীয় নির্বাচন যদি এদেশে মানুষ ভোট দিতে পারতো, এবং সর্বশেষ আমিরামি নির্বাচনে যদি 27 জনের মানুষ ভোট দিতে পারতো, তাহলে কিন্তু বিপ্লবের প্রেক্ষাপট অভ্যন্তরটা হতো না। সুতরাং এই যে যারা উদ্দেশ্য একদম ইন্টেনশনালি কথায় কথায় নির্বাচন পেছাতে চায়, তাদেরও এইখানে দায় রয়েছে বাংলাদেশের বিশৃঙ্খলার জন্য, এবং বড় দায়টি তাদের রয়েছে। এখন এই হাদির হত্যাকাণ্ড যে এর সাথে সংশ্লিষ্টতা নেই, এটা উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। কেন নেই আপনি আমার সময় দিলাম বলতে পারি যে কেন উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। ছোট করে বলেন 1 মিনিট। কারণ আপনি দেখবেন যে হাদির সাথে যে এই খুনিরা গেল, কারা হাদির কাছে তাদেরকে পৌঁছে দিয়েছে, কত সূক্ষ্মভাবে। হাদির গুলির ঘটনার পরে যে বয়ান নিয়ে আসলো, আপনি ফৌজদারি অপরাধে
এটা কীরকম বিবেচিত হয় যে আপনি সাথে সাথেই একটা বয়ান দিয়ে দিলেন এটা অমুক করেছে, পরবর্তীতে দেখলেন যে ঘটনা অন্য দিকের। তো যাদেরকে বলা হলো যে এরা এই খুনের সাথে জড়িত, একটা দলকে ট্যাগ দেওয়া হলো, যে ব্যক্তিরাই ট্যাগ দিল তাদেরকে এখন জিজ্ঞাসাবাদ করা উচিত যে আপনারা এই যে ট্যাগটি দিলেন এটা কি জেনে শুনে দিয়েছেন না উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিস্থিতিকে ঘোলাটে করার জন্য দিয়েছেন। এর পরবর্তীতে তাদের আচরণে মনে হয় যে তারা হাদির লাশের জন্য অপেক্ষা সেটি করতেছিল। তো আমাদের এই সাবকন্টিনেন্টে কোনো ঘটনা ঘটবার সাথে সাথে আমরা কিন্তু অভিযোগের আঙ্গুল তুলে থাকি, এটি স্বাভাবিক ঘটনাও তো হতে পারে। না না, এটা কোনোভাবে স্বাভাবিক ঘটনা, এটা একটা অস্বাভাবিক ঘটনা। আপনি তার পরবর্তীতে যেটা করেছে, প্রথম আলোর হামলা করা, ডেইলি স্টারে হামলা করা এবং একটি বিশেষ দলের নেতৃত্বস্থানীয় লোকজন উস্কে দিয়ে সরাসরি বক্তব্য দিয়ে যে শাহবাগী, ছায়ানট, উদিচি এগুলি ভেঙে ফেলতে হবে, আপনি কেন এগুলি মানে স্বাভাবিক বলতেছেন? চরম অস্বাভাবিক ঘটনা। এবং তারা একটি পরিস্থিতি তৈরি করে, ইন্টেনশনাল এগুলো অবশ্যই ইন্টেনশনালি, এইটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে একটি মবক্রেসিকে উস্কে দিয়ে এক নির্বাচনটা পেছানোর একটি চরম। আমান, আপনার কাছ থেকে আবারও শুনবো। মানিক, আমান যেভাবে বক্তব্য দিলেন একেবারে টু দি পয়েন্টে অভিযোগ তুললেন, তিনি নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের দিকে অভিযোগ তুললেন। আপনি একজন বিশ্লেষক হিসেবে তার এই বক্তব্যকে একেবারে সমর্থন করতে পারেন? আমি যেটা মনে করি যে গত 16 বছরের ফ্যাসিবাদী কাঠামো এমনভাবে আমাদেরকে অস্ত্রে পৃষ্ঠে ধরেছে যে আমরা সেই জায়গা থেকে নিজেদেরকে উন্নত জায়গায় নিয়ে যেতে পারি। মানে আমরা চেঞ্জ হতে পারি। যদি মবক্রেসির কথা আমরা বলি তাহলে 2007 সালের সেই 2006 সালের 28 অক্টোবরে ফিরে যেতে হবে। 28 অক্টোবর যেভাবে মানুষ পিটিয়ে সাপের মতো রাজপথে মারা হয়েছে, সেটা কি মবক্রেসি নয়? সুতরাং আমি এই শব্দটা এখনো মবক্রেসি হচ্ছে অবশ্যই। আপনি ওইটার সাথে এইটা তো না জাস্টিফাই না করতে পারেন। আমি আমাকে কথা বলতে দেন, আপনার কাছে আসবো, আমাকে কথা বলতে দেন। আমি আপনার কথার সঙ্গে এটা দ্বিমত করি। মানিক, আপনি মবক্রেসি কোত্থেকে হয়েছে? আমান কিন্তু আমার সাথে বাঁধিয়ে দিল, এটা আমি অপ্রত্যাশিত। না, আপনি এই কথার উদাহরণ এটা বলতে পারেন না। আমার আপনার মবক্রেসি, ওটা তো ইতিহাসের অন্যতম বড় মবক্রেসি। এটা কি মবক্রেসি? 28 অক্টোবর না, 28 অক্টোবর আমান আপনার কাছে আসবো। তাহলে বললে কেন আপনি আমাকে বাধা দিচ্ছেন? এই কথার উত্তর আপনি এটা বলতে আমার পারেন? এটা অপ্রত্যাশিত আপনার কাছ থেকে। আমান আপনার কাছে আসবো প্লিজ। আপনি 28 অক্টোবরকে যদি মবক্রেসি নাই মনে করেন, অবশ্যই মবক্রেসি, ইতিহাসের অন্যতম বড় মবক্রেসি 28 অক্টোবর। বেগম খালেদা জিয়াকে আমি তো পার্টি করি না, বেগম খালেদা জিয়াকে কিভাবে উচ্ছেদ করা হয়েছে? ক্যান্টনমেন্টের বাসা থেকে রাষ্ট্রীয় মব, কোন নিয়ম বিচার বিভাগীয় নীতিকে মানা হয়েছে, তাহলে সেটা মবক্রেসি না? এটা মবক্রেসি কিনা? দেখুন, যখন মাহমুদুর রহমান কুষ্টিয়ার আদালতে গেলেন, আদালত যেখানে বিচারের জন্য মানুষ উপস্থিত হয়, মানে শেষ ভরসার জায়গা, 54 বছরে কোন সম্পাদককে দেখেছেন আদালতে রক্তাক্ত হয়েছে? আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, 54 বছরে কোন সম্পাদক আদালতে জামিন চাইতে গিয়ে রক্তাক্ত হয়েছে? বলুন, সেটা মবক্রেসি না? আপনি সংগ্রাম অফিসে যখন হামলা করলেন, সংগ্রামের বিরুদ্ধে আপনার অনেক অভিযোগ থাকতে পারে, সেটা তো আপনার আইন আদালতে যেতে হবে, মতামতকে আমি সেটা সমর্থন নাও দিতে পারি। তো এই যে যখন দৈনিক দিনকাল বন্ধ করা হলো, ডিক্লারেশন বাতিল করা হলো, তখন আমার স্পষ্ট মনে আছে যে আমাদের অনেক মূলধারার পত্রিকা 7ম পৃষ্ঠার 8ম কলামের নিচে খবর করেছে দিনকালের ডিক্লারেশন বাতিল। তাহলে একদিকে যেমন মবক্রেসিকে আমরা পৃষ্ঠপোষকতা দিয়েছি 16 বছর ধরে, দেখুন যে বাঘকে আপনি ঘরের ড্রয়িং রুমে পুষেছেন সেই বাঘ তো আপনাকে খাচ্ছে। আমি অবশ্যই দৃঢ়ভাবে ডেইলি স্টার এবং প্রথম আলোতে হামলার নিন্দা করছি, এটা আমি পক্ষে বলছি না, কিন্তু কথা হলো যে ধারাবাহিকতাটা, আমি ধারাবাহিকতাটা বলছি। আমরা যখন নিশ্চুপ থেকেছি, যে কারণে এই বয়ান এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে। ও আচ্ছা, ও হামলা করেছে, আচ্ছা ও তো বিএনপি করে, ও তো জামাত করে, ওদের হামলা করেছে, তাহলে কিছু বলবো না। আজকে হাদি হত্যার পরে দেখুন আমাদের শোবিজের যারা তারকা আছেন তারা কজন মুখ খুলেছেন? একেবারেই নিতেন। আমাদের সবচেয়ে বড় নায়ক সিনেমার, সবচেয়ে নাটকের বড় অভিনেতা লিখেছেন কিছু? ফেসবুকে লিখেননি। তাহলে তাদের যে নীরবতা, এটা কি এই খুনের পক্ষে একটা বয়ান উৎপাদন হওয়ার ঘটনা না? এমনও তো হতে পারে তার আতঙ্কে কোনো কিছু বলতে চাননি না, তারা নাগরিক হিসেবে যেখানে পুরো বাংলাদেশ কেঁদেছে, সেখানে আপনি জনপ্রিয় একজন ব্যক্তি হবার পরে চুপ থাকবেন, সেটা কি কাঙ্ক্ষিত? সেটা অবশ্যই কাঙ্ক্ষিত না। আমি কেন বলছি যে দেখুন, আমি কেন এই কথা বলছি যে কালচারাল ফ্যাসিজম, ফ্যাসিস্ট জার্নালিজম আমাদের এই সমাজটাকে এমনভাবে কলুষিত করেছে যে এখন আমাদের চোখের সামনে দেখতে হচ্ছে যে এইসব মবের ঘটনা। আমাদের এই রাষ্ট্র কাঠামো যদি তখনই হস্তক্ষেপ করতো না, কেন ভলতেয়ারের কথা মনে নেই? অবশ্যই ভলতেয়ারের কথা তো আমাদের মনে আছে যে আমি
আপনার মতের সঙ্গে বিশ্বাসী নই, কিন্তু আপনার মত প্রকাশের অধিকারকে আমি জীবন দিয়ে হলেও রক্ষা করব। হাদির কি অপরাধ ছিল বলুন? হাদি কি কোনো অস্ত্রধারী ব্যক্তি ছিল? হাদি তো কেবল বয়ান দিয়েছে, শুধু কথা বলেছে। তাহলে হাদি মত প্রকাশ করতে গিয়ে যদি গুলি খেতে হয়, তাহলে আমি যে প্রতিপক্ষের সঙ্গে বুদ্ধিবৃত্তিক লড়াই করতে চাই, আমি যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে চাই, তাহলে আমার নিরাপত্তা কোথায়? তাহলে আমাকে শুধু কথা বলার কারণে আপনি খুন করবেন? এটা কি হতে পারে? নিশ্চয়ই না। এটা কি হতে পারে? 2013 সালের ফেব্রুয়ারিতে যখন নয়া দিগন্ত অফিসে আগুন দেওয়া হলো, তাদের প্রেস পুড়িয়ে দেওয়া হলো, কজন কথা বলেছে? আমি এই তথ্যটা দিয়ে দিই। যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার বাসা থেকে উৎখাত করা হলো, এটিএন বাংলায় একজন সাংবাদিক, তার নাম বলি জয় মামুন, কিভাবে মিথ্যা প্রপাগান্ডা চালিয়েছে। কেন এই কথাগুলো আমরা বলবো না? পর্যালোচনায় আনতে হবে না? অবশ্যই। শুধু আমি এই সময়কে তো পর্যালোচনা করবো না, আমার এখানে তো খেপে যাওয়ার কোনো কারণ নেই। আমাকে পুরো সময়কে পর্যালোচনা করতে হবে। করেই আমি এটা সমর্থন করছি না তো, কিন্তু আমাকে পেছনের ইতিহাস তো বলতে হবে। এখন আমি যদি বলি এখনই হয়েছে, এটাই 54 বছর ইতিহাসে প্রথম, তাহলে তো হবে না। হিস্ট্রিকে অবশ্যই নিজস্ব জায়গায় আপনার বিশ্লেষণ করতে হবে। তার মানে কি আমরা একটা ফ্যাসিজমের এক্সটেনশনে আছি? ফ্যাসিজম উইদাউট এ ফ্যাসিস্ট, এরকম একটা সময় আমরা সেটা ফ্যাসিস্টদেরকে আমরা নির্মূল করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। মানিক, আপনার কাছ থেকে শুনবো। আমানুল্লাহ আমান, আপনি বলতে চেয়েছিলেন। ধন্যবাদ। মানিক কিন্তু বলেছেন যে এই যে মবক্রেসি, এটি রাষ্ট্রীয় বিচার বিভাগীয় নানান কায়দায় ঐতিহাসিকভাবে দীর্ঘদিন ধরে ঘটছে, শুধুমাত্র এই মুহূর্তে এসে ঘটছে না। আচ্ছা, ধন্যবাদ। ভাই যেটি বললেন আর কি, জনাব মাহমুদুর রহমানের উপর কুষ্টিয়া যে হামলা হয়েছে, সেই দিন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের দায়িত্বে ছিলাম, আমরা মিছিল করেছি মাহমুদুর রহমানের উপর হামলার ঘটনায়। আপনি সংগ্রাম অফিসের যে বন্ধ করে দেওয়া হয়েছে, বিএনপি থেকে প্রতিবাদ করা হয় না? আমরা কথা বলছি না? আমি শেষ করি ভাই, আমি বলছি যে অন্যান্য পত্রিকাগুলো প্লিজ ভাই, প্লিজ। আমি বিএনপির কথা একবার বলেছি, সহকর্মীর পাশে সহকর্মী দাঁড়ায়। কথাটা শেষ করতে দেন। বিষয় হচ্ছে, আপনাকে একজনকে কোন সময় অন্যায় করে মারলো, এজন্য আপনি কি এখন আপনি আবার একটা অন্যায় করবেন? কথাটা শেষ করতে দেন। আপনি তো বললেন, আরে বাবা আপনি কথা বলতে দিচ্ছেন না কেন? কথা বলতে দেন। ডেইলি স্টার এবং প্রথম আলোতে যে হামলা হয়েছে, সেইটি কি মবক্রেসি কিনা? আপনি উত্তর দেন। অবশ্যই, সেটা আমি বলেছি। আমি তো বলি না যে 28 অক্টোবর 2006 এটা মবক্রেসি না, ওটা ইতিহাসের অন্যতম বড় মবক্রেসি। কিন্তু ওই কথা, এটা তো আপনি জাস্টিফাই করতে পারেন না যে এই মুহূর্তে আপনি একজন সংবাদকর্মী, প্রথম আলো অফিসে যে হামলা হয়েছে ডেইলি স্টারে, আপনি সাথে সাথে ওই উত্তর দিয়ে তো এটাকে জাস্টিফাই করতেছেন। প্ল্যানিং করে এটার সাথে ওইটা লাগাচ্ছেন। না, প্ল্যানিং না তো। আমি তো আপনি সাথে সাথে ওইটা নিয়ে আসছেন। না 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 না, কেন নিয়ে আসছেন? ইতিহাস আমি বলবো না, আমরা নিশ্চুপ থেকেছি। কথার উত্তরে ইতিহাস টানতেছেন কেন? আপনার কাছে আমি তো নিন্দা জানিয়ে শুরু করেছি। এটা কি? আমি তো আপনার সাথে বিতর্ক করতে আসিনি। আমরা আবার আপনার সাথে দুজনের কাছ থেকে আমি যে কথাগুলো আমি যখন একটি স্পেসিফিক দলকে ইঙ্গিত করলাম, সাথে সাথে আপনি বড় রাজনীতিবিদ হয়ে গেলেন, এগুলো আমরা বুঝি। মানে আমার আপনার কাছ থেকে অনেক বড় রাজনীতিবিদ হয়ে গেছেন। দর্শক আর কেবল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কাবুল প্রশ্নগুলো সহজ যাচ্ছে সরাসরি আলোচনায়। আমানুল্লাহ আমান, আপনি হয়তো মানিকের কথা বুঝতে পারেননি। মানিক বলছে যে মব, সেই 28 অক্টোবরের মব এবং এই যে 25 সালের যে মব, এই এখনকার যে মবগুলো, দুইটাই মব, কোনোটাই সমর্থন করছেন না তিনি, দুটারই প্রতিবাদ করছেন এবং দুইটার পেছনেই রাষ্ট্রকে তিনি দায়ী করেছেন। আপনি হয়তো ওনার বক্তব্য বোঝেননি। রাষ্ট্রীয় কিছু ব্যর্থতাকে উনি দায়ী করেছেন এবং উনি বলেছেন শস্যের ভেতরে ভূত আছে। না, আপনি একটা ঘটনার উত্তরে আজকে ডেইলি স্টার, প্লিজ ভাই আমাকে বলতে, উনি জাস্ট রিলেট করেন, উনি ধারাবাহিকতা বলেছেন। ডেইলি স্টার এবং প্রথম আলোতে যে ঘটনা ঘটেছে, এটাও তো বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে নজিরবিহীন ঘটনা। প্রকাশ্যে পেট্রোল দিয়ে জ্বালাই দিয়েছে। সুতরাং সেই কথার উত্তরে আরেকটি মবকে আপনি নিয়ে আসতে পারেন না, এটা একটা জাস্টিফাই করেন। এই স্ট্যান্ডে আমি থাকবো। এটা আপনি যতবার বলেন ভুল হয়েছে, ভুল। আজকে সন্ধ্যাবেলাও একজনকে রামপুরায় গুলি করা হয়েছে, খুলনাতে একজনকে মাথায় গুলি করা হয়েছে এবং আপনি ছাত্র রাজনীতি করেন, প্রকাশ্যে আপনার রাজপথে নামতেই হয়। এরকম এমন বাস্তবতা সবাই রিস্ক ফিল করছে, আপনি কি মনে করেন? দেখুন, আপনার সর্বশেষ আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের আইজিপি, স্বরাষ্ট্র সচিব এবং ডিএমপি কমিশনার সহ যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, তাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনি বক্তব্য বিশ্লেষণ করে দেখবেন, তারা প্রায়শই একটা কথা বলে থাকেন যে পুলিশের মনোবল ফিরিয়ে আনা দরকার, মনোবল এখনো ফিরিয়ে আসেনি। এইটা মানে একটা জাতির জন্য কতটা লজ্জাজনক কথাবার্তা হতে পারে যে আপনি মনে করেন আমরা এখানে 3 জনই মুসলমান, মানে ইন অ্যাকর্ডিং টু দ্য রুল অফ ইসলাম, আপনি যদি দেখেন যে
3 দিন আপনার শোক পালনের সময় থাকে ইসলামে, 3 দিন। এরপরে আপনি যদি মানে আপনি একটি চরম পেশাদারিত্বপূর্ণ সংগঠন, সেটি সংস্থা হচ্ছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশ আজ থেকে প্রায় 1.5 বছর আগে জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের অনেকে ইনজিউর্ড হয়েছে, ওই সময় ফ্যাসিস্ট থাকার কারণে। সেইটাকে এখনও আপনি মনে নিয়ে বা আপনি ধারণ করে বলতেছেন যে মনোবল ফিরিয়ে আনতে পারতেছেন না, এই বক্তব্যটি কোনো রকম গ্রহণযোগ্য হতে পারে না। আপনি পাবলিকের টাকায় আপনি রেশন নিচ্ছেন, বেতন নিচ্ছেন, আপনি ঠিকই সব প্রোটোকল নিচ্ছেন, আপনার মনোবল ফিরে আসতেছেন, তো কত বছর লাগবে আপনার মনোবল ফিরতে? এইটা কোনো পেশাদারি সংস্থার বক্তব্য হতে পারে না। এই বক্তব্য মানিকও সেই কথাই বলছে। হ্যাঁ, এই যে মনোবল ফিরে আসতেছেন, আচ্ছা ঠিক আছে, মনোবল এখন এই যে, কিন্তু আমি এখানে একটু প্রশ্ন রাখতে চাই, মনোবল ফিরে আসছে না বা মনোবল ফেরেনি, ফেরানোর জন্য চেষ্টা চলছে, কিন্তু একটি ঐতিহাসিক নির্বাচনেরও তো প্রস্তুতি চলছে। ভাঙা মনোবল নিয়ে ওই ইতিহাস রচনা করা কতটুকু সফল হবে? ওসমান হাদির বিচারের এই ঘটনার বিচারের জন্য আমরা ছাত্রদলের শীর্ষ 5 জন স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের বাসায় গিয়েছিলাম। উনি ওই দিন শুক্রবার ছিল, উনি বাসায় যেতে বলেছেন। তো ওনার সাথে আমাদের আলাপনে যেটা আমরা দেখেছি যে না, আমি ব্যক্তিগতভাবে খুবই হতাশ যে আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে সামনে একটি জাতীয় নির্বাচন, এই ধরনের যদি আইন শৃঙ্খলার পরিস্থিতি থাকে তো এইটা আপনি কেমনে নির্বাচন উঠাবেন? তো যাই হোক, ওনারা অনেক মানে আবেগের কথাবার্তা বলে থাকেন। আবেগ দিয়ে আপনার চেইন অফ কমান্ড এবং রাষ্ট্র এভাবে চলে না। আমি খুবই শঙ্কিত। এই জায়গাটিতে আমি একটু ইনপুট দিয়ে রাখি, আবেগের কারণেই কিন্তু মবগুলো কিন্তু জাস্টিফাই হয়ে যাচ্ছে, শুধুমাত্র আবেগের জায়গায়। এক্স্যাক্টলি। এখন আপনি এই নির্বাচনটি যে হতে দিতে চাচ্ছে না একটি পক্ষ, এবং সেই পক্ষ যে সক্রিয় রয়েছে, এই যে আজকেও গুলির ঘটনা ঘটলো বাংলাদেশের 2 জায়গায়। আমরা যখন মানে মিছিল মিটিং করতাম এবং দেখা গেছে বিএনপির হরতাল অবরোধ ছিল, সেই হরতাল অবরোধে আমরা হোয়াটসঅ্যাপে যদি কোথাও একটা মেসেজ দিতাম, আমাদেরকে মাটির নিচ থেকে খুঁজে বের করতো। তো সেই পুলিশ তো বাংলাদেশে এখন এক্সিস্ট করে। আজকে একদম ওসি থেকে আপনার আইজিপি পর্যন্ত, এরা তো হাসিনা আমলে চাকরি করা, সেইটা জাতীয়তাবাদী চেতনার হোক, বাংলাদেশপন্থী হোক, অথবা আংশিক ফ্যাসিস্ট হোক, যেভাবে হোক না কেন, এরা তো ওই সময় চাকরি করা। তো তারা তো সেই রুলসগুলি জানেন যে কিভাবে কি করতো, তারা সেই স্টেকের মধ্যে ছিল। সুতরাং আজকে যে তারা একদম দিব্যি ভুলে গেছে কীরকম আসামি ধরতে হয়, কী ধরনের অভিযান পরিচালনা করতে হয়। গত বছর আমরা দেখেছি যে গাজীপুরে যখন হামলাটি হলো জুলাই যোদ্ধাদের উপরে, আকম মোজাব্বেল তার সন্ত্রাসী বাহিনীদের মাধ্যমে হলো, একটি সেনাবাহিনীর মাধ্যমে একটি অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছিল। আমরা একদম ভুলে গিয়েছি যে বাংলাদেশে এখনও সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে রয়েছে, কোথায় তাদের কার্যক্রম। এখন যদি সবাই এরকমের মানে গাছারা ভাব দিয়ে থাকে, নির্বাচন তো হবে না। আজকে নির্বাচন না হলে বাংলাদেশের পরিস্থিতি কি হবে? নির্বাচন হবে না, এই ধরনের গাছারা পরিস্থিতি যদি দিয়ে থাকে, মানে গাছারাই থাকে, এরা গাছারা দিয়ে থাকলে তো মনে করেন যে এই যে গুলি করার ঘটনাগুলি ঘটছে, আপনি জুলাই গণঅভ্যুত্থানে যে সিলেটে আমরা দেখেছি M16 দিয়ে গুলি করতে, আমরা চট্টগ্রামে ফেনী ট্রাঙ্ক রোডে দেখেছি AK-47 দিয়ে গুলি করতে। এরপরে ছোটোখাটো অস্ত্রের সংখ্যা তো বাংলাদেশে বহুত রয়েছে, এই অস্ত্রগুলি কোথায়? সেই অস্ত্র উদ্ধারে প্রকৃত একটি অভিযানকে আমরা দেখেছি। এবং বাংলাদেশের ইতিহাস যা বলে, তফসিল ঘোষণার পরেই, প্রতি ইলেকশনের তফসিল ঘোষণার পরে একটি স্বাভাবিকভাবে একটি অভিযান হয় সন্ত্রাসীদের ধরার জন্য, অস্ত্র উদ্ধারের জন্য। সেই অভিযানটিও কোথায়? মানে ওনারা কার জন্য অভিযান তো চলছে? ডেভিল হান্ট কিসের অভিযান চলছে? আপনি দেখছেন যে কোনো সন্ত্রাসী, চিহ্নিত সন্ত্রাসী যারা ছাত্রলীগের হয়ে গুলি করছে, ফ্যাসিস্টদের হয়ে গুলি করছে, জুলাই গণঅভ্যুত্থানে গুলি করেছে, এই যে হাদির উপরে যে গুলি চালালো, সেই ব্যক্তিও অস্ত্র এবং চাঁদাবাজির জন্য গ্রেপ্তার হয়েছিল এবং পরবর্তীতে সে জামিনে বের হয়েছে। এইটা একটা রাষ্ট্রের কত বড় দেউলিয়াত্ব হতে পারে। সে যদি বের হতে না পারতো, হাদির উপরে ওই সন্ত্রাসী গুলি করতে পারতো না। সুতরাং এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য এরা কেউ দায় এড়াতে পারে না, এবং এদের অনিবার্যভাবে এরাও বিচারের মুখোমুখি হবে যদি এই পরিস্থিতি চলতে থাকে। কারা মুখোমুখি হবে? এই যে যাদের দায়িত্বহীনতা রয়েছে, তারা যদি মনে করে যে না আমার মেয়াদ শেষ, আমি চলে যাব, এদেরকে আবার আনা হবে বিচারের জন্য। কারণ আপনি যেটা পাচ্ছেন, রাষ্ট্রের কাছ থেকে সুযোগ সুবিধা নিচ্ছেন, সেটা আপনি ফ্যাশন করার জন্য এবং শুধু বক্তব্য। মানে এই উপদেষ্টারা বিচারের মুখোমুখি হবেন একদিন। যাদের দায়িত্বহীনতা আছে, আপনি যদি এখানে বসে দায়িত্বহীন কাজকর্ম করেন, আপনি কি চাকরি করতে পারবেন? সুতরাং তাদেরও সেই জবাবদিহিতার মধ্যে আসতে হবে। মানে আপনি কি এই বক্তব্যকে সমর্থন করেন? এবং আপনি তো আগেই বলেছেন যে তাদেরও দায় আছে এবং শস্যের ভিতরে ভূত আছে। আমি প্রথমে বলে নেই যে প্রথম আলো এবং ডেইলি স্টার থেকে দাবি করা হয়েছে যে যখন তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফোন করলো এবং তারা কোনো রেসপন্স করেনি, সাথে সাথে যদি রেসপন্স করতো তাহলে এই ধরনের ঘটনা হতো না। দেখেন, আমি এই উদাহরণকে সামনে রেখেই কিন্তু পেছনের হিস্ট্রি অবশ্যই ধারাবাহিকতা যে এই পুলিশই তো ওই সময়ে ছিল। খুলনলচে তো পাল্টানো হয় নাই। গণঅভ্যুত্থানের পরে কি নতুন কোনো বাহিনী এসেছে? এই পুলিশ কাদের নিয়োগ করা?
তো ফলে ওই সময় যারা মবক্রেসিকে পৃষ্ঠপোষকতা দিয়েছে, এখনও দিচ্ছে, কিন্তু আমরা যদি কাঠামোটা ভেঙে দিতে পারতাম, আমরা যদি সত্যিকার অর্থেই অভ্যুত্থানের চেতনা সম্পন্ন ব্যক্তিদের বসাতে পারতাম বা পুনর্গঠন করতে পারতাম রাষ্ট্রটাকে, তাহলে অবশ্যই এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আমাদেরকে দেখতে হতো না। এখন তো আসলে এই কাঠামো ভাঙবার আর সময় বা সুযোগ কোনোটি না 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 তাহলে এই সিস্টেমের মধ্যে কতটুকু আসলে আমরা নির্বিঘ্নে উৎসব মুখর একটি ভোট প্রত্যাশা করতে পারি? খুবই আশঙ্কা রয়েছে। এবং একটা আমান সুষ্ঠু- বলছেন যে নির্বাচন হবে না। না, তিনি আমি একটু মনে বলেছেন। করছি না না, আমি বলছি যে এই যে তাদের যে মানসিকতা, এই ধরনের মানসিকতা থাকলে তো নির্বাচনটা আমি মনে হওয়া করি কঠিন হয়ে যাবে। যে নির্বাচন হবে, নির্বাচন হতেই হবে, কিন্তু ইতিহাস রচনা করতে নির্বাচন পারবে? হতেই হবে। হ্যাঁ, এখানেই হচ্ছে প্রশ্ন যে আমাদের ইতিহাস তৈরি হবে কিনা। প্রধান উপদেষ্টা বারবার বলছেন যে একটা চমৎকার নির্বাচন হবে, ঐতিহাসিক, সেটা হবে কিনা। দেখুন, এই বডি ক্যামেরা এবং সিসিটিভি ক্যামেরা দেওয়ার কথা ছিল প্রত্যেকটা ভোট কেন্দ্রে। সেইখান থেকে হঠাৎ করে অর্থ উপদেষ্টা একদিন ব্রিফিং করে বললেন যে আমাদের হাতে পর্যাপ্ত টাকা নেই। সত্যিই যদি টাকা না থাকে, কয়েক হাজার কোটি টাকার এই নির্বাচন, আপনি মাননীয় অর্থ উপদেষ্টা কিভাবে বলেন আপনার কাছে টাকা নেই? আপনি টাকা প্রবাসীদের কাছে চান, আমাদের কাছে চান, আমরা টাকা দেব, আমরা অনুদান দেব, তবুও আপনি বডি ক্যামেরা এবং সিসিটিভি ক্যামেরা লাগান মৃত্যুর প্রত্যেকটা আগে কেন্দ্রে। কিন্তু ওসমান হাদি এই বক্তব্যটি একটি প্রোগ্রামে দিয়েছিলেন। হতে পারে, এই বক্তব্যটা আমি শুনিনি, কিন্তু যদি নিরাপত্তা নিশ্চিত না করা হয় তাহলে কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে? দেখুন, মানে এই যে সেক্ষেত্রেও খুলনার কি একটি ঘটনা, ইতিহাস গড়া সম্ভব? ভিন্ন রকম ইতিহাস হবে, উল্টো ইতিহাস হবে। তাহলে সারা বাংলাদেশে সংঘাত সহিংসতা ওই দিন ব্যাপক আকারে হবে, যে এই নির্বাচনটা এমনভাবে প্রশ্নবিদ্ধ হবে। দেখুন, সেটি কি শুরু হয়নি এখনো? সেটা শুরু হয়েছে। ফ্যাসিস্টরা কি চাইছে? নির্বাচনের আর মাত্র কয়েকদিন আছে, 1 মাসের কিছু বেশি সময়। এই সময়ের মধ্যে এমন একটা পরিস্থিতি ঘটানো যাতে নির্বাচনটা আর না হয়। আর নির্বাচন যদি হয়ও, তাহলে ওই দিন এমন স্যাবোটেজ বা ম্যাসাকার করা হবে যে এইটা আসলে সারা বাংলাদেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে। আমাদের ভুল কোথায় জানেন? আমরা বারবার রক্ত দিই, কিন্তু আমরা শত্রুকে চিনতে পারি না। একটা রাষ্ট্র কাঠামোর মধ্যে এই যে এখানে প্রাসাদ ষড়যন্ত্র বলে কথা আছে, সেখানে কিন্তু দুটো বিষয়, একটা হলো বিশ্বাসঘাতক, আরেকটা হচ্ছে বিশ্বস্ত। আমরা কিন্তু বিশ্বাসঘাতককে চিনতে পারি না। গণ অভ্যুত্থানের না, পরে কিন্তু বিশ্বাসঘাতক তো একসময় বিশ্বস্তই থাকে। হ্যাঁ, বিশ্বস্ত ব্যক্তি যদি তোষামত করেন তাহলে তাকে চিনতে হবে যে এই লোকটি বিশ্বস্ত নয়, বিশ্বাসঘাতক। শেখ মুজিব তার বিশ্বাসঘাতককে চিনতে পারেননি বলেই তো হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এর বাইরে দেখুন আমাদের বন্ধু কে হবে? ব্রিটিশরা এই উপমহাদেশে এসেছিল প্রভু হিসেবে, তারা কিন্তু ঘোষণা দিয়ে এসছে যে আমরা প্রভু। ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করেছে 250 বছর। আবার বন্ধু বেশে এসেছে ভারত। ভারত 71 সালে আমাদেরকে সহযোগিতা করেছে, কিন্তু পরের হিস্ট্রিগুলো দেখেন, মুজিব ইন্দিরা চুক্তি থেকে দেখেন, মুজিব হত্যাকাণ্ড দেখেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ড দেখেন, 1/11 দেখেন, পিলখানা হত্যাকাণ্ড দেখেন, শাপলা চত্বরের ঘটনা দেখেন। প্রত্যেকটা ঘটনায় এক্সট্রা টেরিটরি কনস্পিরেসির মুখোমুখি আমরা হয়েছি। তার মানে আমাদের রাজনীতিকরা, আমরা সাংবাদিকরা, সুশীল সমাজের প্রতিনিধিরা বা রাষ্ট্র কাঠামোর সঙ্গে যারা দেশপ্রেমিক আছেন, তারা কেউই আমরা দেশপ্রেমিক বিশ্বস্ত লোক চিনতে পারিনি। উল্টো দিকে আমরা বিশ্বাসঘাতকদের জায়গা করে দিয়েছি। ফলশ্রুতিতে আমরা যারা চিনতে এইরকম পারিনি, অবস্থা। আমরা যারা চিনতে পারিনি তারাই বা দেশকে কতটুকু ওন করি, ভালোবাসি। আমরা যারা চিনতে পারিনি, আমরা যে আত্মসমালোচনা করছি, এখানে ধরুন 3 জন আছি, এই যে আমরা যে আত্মসমালোচনা করছি, এটাও তো একটা দেশপ্রেমের অংশ, তাই না? আমরা চিনতে পারিনি, আমাদের ভুলটা যে স্বীকার করছি। এখানে কিছু সংখ্যক মানুষ আছেন যে যারা ভুলকে স্বীকারই করতে চান না। একটা বক্তব্য ভুল হয়ে যেতে পারে। ভুল স্বীকারের রাজনীতি শুরু হয়েছে কিন্তু বাংলাদেশে। এক ধরনের ভুল স্বীকারের মানে রাজনীতিতে একটা ইতিবাচক পরিবর্তন আমি হ্যাঁ, মনে করি। আপনি যেদিকে ইঙ্গিত দিচ্ছেন, আমি দেখেছি যে বক্তব্য দিতে গিয়ে হয়তো ফটোকার্ড দেখে বক্তব্য দিলাম। এটা হতে পারে যে জামাত বিএনপির অনেকেই করেছে, আবার অনেকেই করেন। রিজভী আহমেদ ভুল স্বীকার এটা করেছেন। অবশ্যই একটা চমৎকার দিক যে ভুল হবে। আমি কথা বলতে গিয়ে ভুল হতে পারে না, কিন্তু সেটা সাথে সাথে শুধরে নেয়। এই মানসিকতাটা অনেক বড় মানসিকতা, কিন্তু সবার মধ্যে এই মানসিকতা যদি থাকতো তাহলে তো আর কোনো কথাই ছিল না। আমরা যে এই আলোচনাটা করছি, এটাও তো একটা আত্মসমালোচনার অংশ, বা আমরা আমাদের ভুলগুলো খুঁজে বের করার নিজের চেষ্টা খেয়ে করছি আমরা। শুধুমাত্র দেশের জন্য বনের মোষ তাড়াতে যাচ্ছি, তাই তো? আমরা যে এই যে বলছি যে গণ অভ্যুত্থানের পরে অভ্যুত্থানের সংগঠকদের উপরই তো দায়িত্ব ছিল যে সরকার গঠনের, তাহলে তারা কাদেরকে উপদেষ্টা নিয়োগ করবেন? যারা এসি রুমে 16 বছর থেকেছেন বা যাদের এই রাজপথের সংগ্রামের কোনো ইতিহাস নেই, তাদেরকে আমি বসিয়ে দিলাম। তারা কি আমার এই অন্তর্দহন, রাজপথের সংগ্রাম, লড়াই, জেল, গুম হওয়া,
এটা কি ধারণ করতে পারবে? জি, মানিক, আপনার কাছ থেকে আবারও শুনবো। আমানুল্লাহ আমান, আসলে এই যে রাজনীতিতে এক ধরনের ইতিবাচক পরিবর্তন, মানিক যেটি বললেন অত্যন্ত সুন্দরভাবে বললেন যুক্তি দিয়ে, যে ভুল স্বীকার করা বা দায় স্বীকার করার যে সংস্কৃতি শুরু হয়েছে, সেই সংস্কৃতি নিশ্চয়ই আমাদের রাজনীতিতে একটা ইতিবাচক পরিবর্তন এনে দেবে। সেই প্রত্যাশা নিয়েই কিন্তু আমরা এখনও এগিয়ে চলছি বা স্বপ্ন দেখছি। আপনার কাছ থেকে এই বিষয়ে আলোচনা শুনবো আমরা ছোট্ট একটি বিরতি থেকে ফিরে। দর্শক, আর কাবেল প্রশ্নগুলো সহজ নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কাবেল প্রশ্নগুলো সহজ যাচ্ছি সরাসরি আলোচনায়। আমাদের সঙ্গে আছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, আছেন রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক আমিরুল মোমেনিন মানিক। আমান, বিরতির আগে আমিরুল মোমেনিন মানিক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলেছেন। রাজনীতিতে একটি ইতিবাচক ধারার যে সূচনা হয়েছিল, সেই ধারা কিন্তু কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে গতিপথ পরিবর্তনের একটা প্রত্যাশা ছিল, কিন্তু গতিপথ পরিবর্তিত হয়েছেও ঠিক, কিন্তু সেটি কি সঠিক দিকে এগোচ্ছে? দেখুন, তার আগে আমার একটি বক্তব্য, আপনি যেটি বলেছেন যে আমান বলেছেন নির্বাচন হবে না, আমি নির্বাচন হবে না এই কথাটি বলিনি। আপনি শেষ করতে দেন। আমি কজ অ্যান্ড ইফেক্টের কথা বলেছি, যে তাদের যে অ্যাক্টিভিটি, তারা যেরকমের কাজ করছে, তারা যেরকম আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতেছে, এই স্টাইলে থাকলে নির্বাচন না হওয়ার শঙ্কা আছে। যে প্রতিদিন যে গুলির ঘটনা, আজকে যে দুটো ঘটলো, আমি ওইটা বলছি। নির্বাচন তো আমাদের বহুল আকাঙ্ক্ষিত বিষয়। বাড়তেও পারে। হ্যাঁ, সুতরাং এই দেখা গেছে পরে একটা ক্লিপ দিয়ে দিলেন যে নির্বাচন হবে না, ছাত্রদলের সাংগঠনিক বলছে। সুতরাং আমি এটা বলিনি। সেকেন্ড কথা হচ্ছে, ইতিবাচক রাজনীতির আমার জায়গা থেকে আপনি দেখেন যে 5ই আগস্টের পরে আজকে পর্যন্ত আমরা ছাত্র সংগঠনের নেতা হিসাবে আমি যেটা বলতে চাচ্ছি, যে ক্যাম্পাসে এবং আমাদের সর্বক্ষেত্রে আমরা কোথাও যে এত বড় একটি ছাত্র সংগঠন, দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আমলে আমরা এত জুলুমের ভিতরে, এত নিপীড়নের মধ্যে ছিলাম, আমরা কি কোথাও বেপরোয়া হয়ে গিয়েছি? মানে পৃথিবীতে মনে হয় এত ছাত্র জেল খেটেছে কোনো দেশে আমার জানা নেই। আপনি জানেন যে আমি কতবার জেল খেটেছি, আমাদের নেতাকর্মীরা কতবার জেল খেটেছে, এত হামলা, এত জুলুম, এত মামলা। আমরা একটা ইতিবাচক রাজনীতি এবং শিক্ষার্থীদের গণ আকাঙ্ক্ষার যাতে প্রতিফলন ঘটে, তারা যে রাজনীতিটা চাচ্ছে ক্যাম্পাসে এবং সর্বত্র, এবং সেই মানে সবাইকে নিয়ে বাংলাদেশ গড়ার যে দৃঢ় প্রত্যয়, সেই মানসিকতাটা আমরা ধারণ করি। আমরা কোথাও উস্কে দিয়ে, কোথাও মবকৃষি তৈরি করে, একটি যদি সিঙ্গেল উদাহরণ আপনি দেখাতে পারেন যে কোনো বিশেষ পরিস্থিতি ছাত্রদল তৈরি করার সাথে জড়িত ছিল, আমরা কোথাও ছিলাম না, আল্লাহর রহমতে। আমরা এখনও বিশ্বাস করি যে যদি কেউ ভেবে থাকে যে না, একটি পরিস্থিতি তৈরি করে তারা কোনো সুযোগ নিবে, এখানে তো সবাই আল্লাহর ওলি না, এরকম হচ্ছে তো, সেইটাকেও আমরা ইতিবাচকভাবে গ্রহণ করে ধৈর্য এবং সহিষ্ণুতার সাথে। না, কেউ কি তৈরি করছে এমন পরিস্থিতি? অবশ্যই। এটা আপনি আমাকে কেন প্রশ্ন করতেছেন? দেখেন না যে আপনি তৈরি হচ্ছে চারিদিকে। আজকেও যে ইনকিলাব মঞ্চের বক্তব্য ছিল, দেখুন ইনকিলাব মঞ্চের হাদি বেঁচে থাকা অবস্থায় হাদির প্রোগ্রামগুলিতে কীরকম লোক হতো, কারা লোক প্রোভাইড করতো, কি আমরা তো সব দেখেছি। হাদি আমার খুব কাছের ছোট ভাই ছিল, আমরা তো দেখেছি সবগুলো। আপনি হাদির আইকনিক নেতৃত্ব ছিল জিয়াউর রহমান। হাদি শেষ ইচ্ছা যে কয়েকটা ছিল, এর মধ্যে একটি ইচ্ছা ছিল যে বেগম খালেদা জিয়া তার মাথায় হাত বুলিয়ে দেবে, তিনি একটি মাতৃস্নেহ পাবেন বেগম খালেদা জিয়ার কাছ থেকে। হাদি তার যে দেশপ্রেমিক চেতনা, সেইখানে জিয়াউর রহমানকে আইডল মনে করতো। হাদির সাথে কোনোদিনও আমাদের এরকম বৈপরীত্য ছিল না। কিন্তু আপনি দেখেন যে সাথে সাথে, ঘটনার সাথে সাথে আমাদেরকে একটি মানে হাদি বিরোধী বানিয়ে দেওয়া হলো, স্ট্যাটাস দিয়ে বানিয়েছে। আপনি দেখেন না যে দায়িত্বশীল জায়গায় থেকে, আমি যদি একজনের কথা উল্লেখ করি, কারা রয়েছে, আপনি ডাকসুর ভিপি সাদিক কায়েম, সে স্ট্যাটাস দিয়েছে যে এর সাথে মানে চান্দাবাজরা তথাকথিত, তারপরে মির্জা আব্বাস সহ এগুলি, সে তো পরে রিজভী ভাইয়ের ঘটনার যে আপনি বললেন, সে পরে এই স্ট্যাটাসটি এডিট করেছে 2 বার এবং সে ভুল স্বীকার করেছে। এখন দেখেন ডাকসু নির্বাচনের সময় আমাদের আবিদকে নিয়ে প্রথম আলো একটা নিউজ করেছিল যে সে নিয়ম ভেঙে আপনার ভোট সেন্টারে ঢুকে গেছে। প্রথম আলো বিকালবেলা সরি বলেছে, কিন্তু এই যে ঘটনাটি ঘটলো, তার ইমেজ নষ্ট হয় এবং ভোট যে ক্ষতিগ্রস্ত হয় তা তো হয়ে গেল। আপনি একটি বড় ক্ষতি করে তারপর যদি সরি বলেন, এই সরি তো আসলে অনেক সময় গ্রহণযোগ্য হয় না। তো সুতরাং যে ইতিবাচক রাজনীতির কথা আপনি বলেন, আমরা চেষ্টা করেছি এবং এখনও করছি, সামনেও করব। নির্বাচনটি যে একেবারেই পরিকল্পিতভাবে ভণ্ডুল করার অপচেষ্টা একটি পক্ষ রয়েছে। আপনি মুখে অনেক বড় বড় নীতি কথা, কোন পক্ষ আসলে আপনি বুঝতে পারতেছেন না কারা, যারা আপনি এই যে প্রথম আলো এবং ডেইলি স্টারে যে হামলা হলো, আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি, সে প্রকাশ্যে বলেছে উদিচি আপনার ছায়ানট সহ বা শাহবাগী যা আছে সব ভেঙে চুরমার করে দিতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের প্রেসিডেন্ট এবং ডাকসুর ভিপি
জাহিদুর রহমান মুস্তাক, সে প্রকাশ্যে বলেছে বক্তব্য দিয়ে। এটাকে যদি আপনি বলেন যে না স্লিপ অফ টাং হিসেবে তারা একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা শুনেছি যে শিবিরের প্রেসিডেন্ট বলেছে যে তার 9.5 মাত্রা ভূমিকম্প হলেও তাদের চেইন অফ কমান্ড থাকে। এত বড় একটি গোছানো বক্তব্য কখনো স্লিপ অফ টাং হতে পারে না। স্লিপ অফ টাং হচ্ছে একটা ওয়ার্ড বের হয়ে যাওয়া ভুলে। তার মানে আপনি বলতে চাচ্ছেন এটি কি তাদের সাংগঠনিক সিদ্ধান্ত? এইটি সাংগঠনিক সিদ্ধান্ত অবশ্যই। তারা আপনি দেখেন যে তাদের যে পক্ষ থাকে তারা একটি হিডেন সাইট রাখে, ওই যে বি টিম সি টিম রাখে, যে কাজটা নিজেরা শিবিরের নামে করতে না পারে সেই কাজটা বি টিম সি টিমকে দিয়ে করায়। আপনি প্রথম আলো এবং ডেইলি স্টার অফিসের সামনে ফুটেজ ঘেটে দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের আপনি জিয়াউর রহমান হলের সদস্য, আপনার শহীদুল্লাহ হলের সাহিত্য সম্পাদক সহ বেশ কয়েকজনের প্রকাশ্য ভাঙচুরের ফুটেজ এবং ছবি রয়েছে, এবং দায়িত্বশীল নেতারা যে বক্তব্য দিয়ে উস্কে দিয়েছে। সুতরাং এই মবকৃষ্টির জন্য কি তাদেরকে কোনো দায়বদ্ধতা নেই? আমরা প্রথম থেকে এখন পর্যন্ত আপনার কাছ থেকে শুনবো মানিক। আমান সরাসরি ছাত্র শিবিরের একেবারে পদধারী নেতাদের বিরুদ্ধে অভিযোগ তুলল। আসলে ছাত্র শিবির কি তাহলে পরিকল্পিতভাবে এই কাজগুলো করছে, এবং যদি তারা করে থাকে এটি কি ইতিবাচক রাজনীতির জন্য অন্তরায় হয়ে দাঁড়াবে কিনা? গণমাধ্যমের একটা ইথিক্স থাকা প্রয়োজন, এটা আমি একদম ওপেনলি বলছি। সেটা হচ্ছে যে আমানের সঙ্গে কিন্তু যদি ছাত্র শিবিরের একজন কারেন্ট ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বা সেক্রেটারি জেনারেল থাকতো, তাহলে কিন্তু সেটা ন্যায্যতা হতো। আমরা 16 বছরের কি না, আপনি নিরপেক্ষ জায়গা থেকে আমি সেটাই বলবো। আমরা 16 বছর বারবার কেন আমি যে, কারণ এই দুইটি সংগঠন কিন্তু গত 16 বছর আন্দোলন করেছে। খালেদা জিয়ার বাড়ি থেকে উচ্ছেদের পর আমার স্পষ্ট মনে আছে বিভিন্ন উল্লেখযোগ্য টিভি চ্যানেলে টকশো হচ্ছে, অথচ বিএনপির কেউ নেই। একজন সুশীল সাংবাদিক, একজন আওয়ামী লীগ, আরেকজন হয়তো অন্য শ্রেণী পেশার মানুষ নিয়ে কথা বলছেন। কেন? এটা হলো রাষ্ট্রীয় ভয় যে আমি এখানে বিএনপির কেউ রাখলে এই মুহূর্তে খালেদা জিয়ার পক্ষে যদি বলে আমার টিভি চ্যানেল বন্ধ করে দেবে। দেখুন, এখানে আমি যেটা বলতে চাই যে মানুষ খুব বিরক্ত হচ্ছে এই 17 মাসের ঘটনায়। কি বিরক্ত হচ্ছে? আমি সরাসরি এই আমানের এই প্রশ্নের দিকে আমি না গিয়ে আমি মূল জিনিস যাই, যেহেতু আমি মধ্যম পন্থার জায়গা থেকে বলছি। অবশ্যই, না হলে আমি খালেদা জিয়ার নাম তো বলতাম না। আমি যদি কাউকে নিরপেক্ষ জায়গা থেকে জাজমেন্ট করবেন, এই কথাগুলো, এই দহনগুলো, এগুলো নিশ্চয়ই বিএনপির নেতা কর্মীদের হৃদয়ে দহন আছে। বেগম খালেদা জিয়াকে উচ্ছেদের ঘটনা, দিনকাল বন্ধ করে দেয়া, এবং আরো অনেক অনেক ঘটনা ঘটেছে। দেখুন, বিএনপি এবং জামাত এরা মিলে বহু বছর ধরে আন্দোলন করেছে, বহু বছর একসাথে থেকেছে। 1991 সালে জামাতের সমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। আবার 2001 সালে বিএনপি জামাতের দুজনকে মন্ত্রী বানিয়েছে। রাত দিন তারা একসঙ্গে আন্দোলনে থেকেছে, উন্মুক্ত আকাশের নিচে। 24 তো একসাথে ছিল। 24 আমরা গণ অভ্যুত্থানের পরে কি চেয়েছিলাম? যে এই দুটি দল এবং দুটি দলের ছাত্র সংগঠন। কেন? ছাত্রদল শিবির তো 2001 সালেও জাতীয় ছাত্র ঐক্য করে আন্দোলন করেছে, তাই না? আমরা চেয়েছিলাম যে দুই পক্ষই খুব আন্তরিক এবং কল্যাণের রাজনীতি করবে, দুপক্ষই। মানে এই যে এখন যেটা দেখছি কাদা ছোড়াছুড়ি, কোন পক্ষ বেশি করছে কম করছে সেটাতে আমি যাচ্ছি না। এতে কি মানুষ বিরক্ত হয় যে এখন তো আওয়ামী লীগ নেই, তাহলে কি এটা শুধু লোক দেখানো বিরোধিতা, নাকি আসর জমানোর জন্য বিরোধিতা? দুই পক্ষই খারাপ, নাকি দুই পক্ষই খারাপ? মানুষ বলছে যে ভাই তোমরা তো একসঙ্গে ছিলে, মানে মানুষের ঘর সংসার করেছে। মানুষের প্রত্যাশা ছিল কিন্তু একটা ভালো দিকে যাবে। এই যে একটা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ধরুন কি যে এইটা অমুক ব্যক্তি করেছে, তাই না? আমরা তো দেখছি যে মানে ট্যাগিং রাজনীতি, ট্যাগিং দেয়া, এইটা না করে বরং যদি যে অভিযোগগুলো উঠছে যে প্রথম আলোতে কে হামলা করেছে বা ওই হাদিকে কে হত্যা করেছে, মানে আমি কোনো ঘটনা ঘটার সঙ্গে বলে দিলাম, বা এইরকম না করে সুনির্দিষ্টভাবে যে হ্যাঁ দেখেন এই যে এই ব্যক্তি করেছে, এই ব্যক্তি এখানে ছিল, তথ্য প্রমাণ সহ, মানে ঐক্যবদ্ধভাবে মানে অন্যায়ের প্রতিবাদ করা, এইটাই আমাদের প্রয়োজন ছিল। কিন্তু সেই জায়গা থেকে আমরা সরে গেছি। ফলে সাধারণ জনতা যারা ধরেন বিএনপিও করে না, জামাতও করে না, তারা কি মনে করছে যে আপনারা কেন এইরকম মারামারি করছেন? এবং আমি সোশ্যাল মিডিয়ায় সত্যিকার অর্থে আমি অসহায় হয়ে যাচ্ছে, ঢুকে খুব অসহায় হই। এখন আমি সাংবাদিকতার জায়গা থেকে, আপনি আমার সোশ্যাল মিডিয়ায় দেখবেন, আপনি আছেন, যে আমি কিন্তু কোন দলের হয়ে বা কোন দলের বিরুদ্ধে ক্রিটিক করি না। আমি একদম মধ্যম পন্থায় থাকার চেষ্টা করি। অন্যায়ের বিরুদ্ধে আমি সবসময় স্ট্যাটাস দিই। ধরুন যেটা ভালো আমি ভালো বলার চেষ্টা করি, কিন্তু আমি এটাও সতর্ক থাকি যে কোনো দলের পক্ষে যেন না চলে যায়, বরং মধ্যস্থতাকারীর জায়গা থেকে আমি কথা বলি। তো সেই জায়গায় আমরা মনে করি যে নতুন বাংলাদেশ যদি গড়তে হয় তাহলে কেবলমাত্র যেমন জামাতকে দিয়ে হবে না, কেবলমাত্র বিএনপিকে দিয়েও হবে না, সবার মধ্যে একটা কমন জায়গায় ঐক্য প্রয়োজন। আমি তো মনে করি যে দুই রহমান যদি একসাথে বসেন,
যে না আমরা নির্বাচন চাই, সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিব। দুই রহমান মানে বুঝতে পেরেছেন, হ্যাঁ। তারেক রহমান, শফিকুর রহমান, তারা তো এর আগেও বসেছেন। শফিকুর রহমান, ডাক্তার সৈয়দ তাহের, তারা লন্ডনে গিয়ে তারেক রহমান, খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ এই করেছেন। দুই নেতা যদি পাশাপাশি বসে একসাথে বসে Sure. সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু ঐতিহাসিক নির্বাচন সম্ভব। ঐতিহাসিক নির্বাচন সম্ভব। মানে সবাই আপনার যদি কাছ থেকে safeguard হয়ে এই বিষয়ে আরো শুনবো, আরো একটি ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ, নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ, যাচ্ছি সরাসরি আলোচনায়। আমিরুল মোমেনিন মানিক, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি 25 তারিখ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে আসছেন, এবং আপনি বিরতির আগে বলছিলেন যে শফিকুর রহমান এবং তারেক রহমান যদি বসতে পারতেন তাহলে নিশ্চয়ই ইতিহাস গড়া যেত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। তার মানে যেহেতু এখনো বসাবসি হয়নি, ইতিহাস কি অধরাই থাকবে? না, আমরা তো প্রত্যাশা করি যে ঐতিহাসিক একটা নির্বাচন হবে। জনগণ একটু মানকের চিপায় পড়ে গেছে। কেমন? যে নির্বাচন হতেই হবে, নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচন যদি না হয় দীর্ঘমেয়াদী গলিপথে আমরা ঢুকে যাব, এবং এখানে কায়েমি স্বার্থবাদী আধিপত্যবাদের এখানে আখড়ায় পরিণত হবে। কিন্তু আমাদের মধ্যে সেই আভাস দেখছি না। তবে এটা তো আশা করতে পারি যে বিভিন্ন সময়ে দুই রহমান বসেছেন না, বিভিন্ন সময়ে বসেছেন। গণ অভ্যুত্থানের পরেও পরস্পরের সঙ্গে দেখা হয়েছে। এখন দেখুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরবেন, এটা অবশ্যই গণতন্ত্রের জন্য একটা মাইল ফলক। একটা বৃহৎ রাজনৈতিক দলের প্রধানতম নেতা তিনি ফিরবেন এবং নির্বাচনে অংশগ্রহণ করবেন, এটা তো অবশ্যই আনন্দের ব্যাপার। একটা positive এই নির্বাচনটা অংশগ্রহণমূলক, স্বতঃস্ফূর্ত এবং উৎসবমুখর হতে হবে। তো তারেক রহমান সাহেব ফেরার সঙ্গে সঙ্গে বিএনপির নেতাকর্মীদের পুনর্জাগরণ ঘটবে বলে আমি মনে করি। কিন্তু সেক্ষেত্রে শফিকুর রহমানের সাথে সেই বসাবসিটা হতে পারে কিনা? শফিকুর রহমানের সঙ্গে আমার মনে হয় যে দুই পক্ষই এই উপলব্ধিতে আনা দরকার। কে আগে বলবে, কে পরে বলবে, সেটা না করে শফিকুর রহমান সাহেব আগে বলতে পারেন যে আসুন আমরা বসি, বা চলে যেতে পারেন, অথবা তারেক রহমান সাহেব বলতে পারেন যে চলুন বসি। কারণ বিএনপি জামাতের বাইরে এই মুহূর্তে এমন কোনো বড় শক্তি নেই যে তারা বাংলাদেশকে স্থিতিশীল করতে পারবে। তার মানে ইতিহাস রচনার এই দুইজনের উপরেই নির্ভর করছে, এই দুই শক্তির উপরেই না, শুধুমাত্র এই দুই শক্তি, মানে অন্যান্য তো আছেই, সবার প্রধানতম অংশগ্রহণ প্রয়োজন। তবে প্রধানতম শক্তি হিসেবে কাদের, কোন সংগঠনের তৃণমূলে এত শক্তি আছে? বিএনপির আছে, এরপরে জামাতের আছে। কাদের এত এত সমর্থন আছে? স্টুডেন্ট উইং আছে, বিএনপি জামাতের আছে। তো তারা যদি একাট্টা হয়ে যায় যে আমরা ফ্যাসিবাদের ক্ষেত্রে অনড় থাকবো, এক বিন্দু পরিমাণ ছাড় দেব না, এবং আমরা পুলিশ বাহিনী যেহেতু পারছে না, আমরা ছাত্রদল এবং শিবির সেফগার্ড হয়ে দাঁড়াবো জনগণের, তাহলে তো অনেক কিছু সম্ভব হতে পারে। মানিক, আপনার কাছে বিভক্তি তো আসলে এই ধরনের সময় থাকলে আবারও ফিরবো, দিচ্ছে। সময় থাকলে আবারও ফিরবো। আমান, দুইজন একসাথে বসা তো হলো না, ইতিহাস কতটুকু আপনি প্রত্যাশা করেন? তারেক রহমান 25 তারিখে ফিরছে, আপনাদের সাংগঠনিক অভিভাবক, আপনারা নিশ্চয়ই অনেক আয়োজন করে তাকে বরণ করে নেবেন। বাংলাদেশের রাজনীতিতে নিশ্চয়ই একটা পজিটিভ ভাইব তুলবে, মানিক প্রত্যাশা করেন, স্বপ্ন দেখেন। অবশ্যই, সেটি তো অবশ্যই। আপনি দেখেন যে আমিরে জামাত একবারে ওনার একটি বক্তব্য বলেছিলেন যে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মূল নায়ক জনাব তারেক রহমান। সুতরাং একসাথে ওনারা দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন। তো এটা আমি মনে করি একসাথে বসা এবং না বসেও সমাধান হওয়া, এটা কথোপকথনে হতে পারে। সেই ধরনের একটি প্রত্যাশা বাংলাদেশের সাধারণ মানুষেরও রয়েছে, আমরাও শান্তি চাই। পাশাপাশি আপনি যেটি বললেন যে আমাদের দীর্ঘ আকাঙ্ক্ষার, দীর্ঘ অপেক্ষার 17 বছর, এবং আমাদের বহুল আকাঙ্ক্ষিত, বিশেষ করে আমরা যারা ছাত্র দলটা করি তাদের আমাদের আবেগের নেতা। আমি মনে করেন যে যখন আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন সংকটে সংগ্রামে ছিলাম, তখন অনেক সময় অনেকে হতাশা হয়ে গেলেও আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ ওনারা যদি মনে কিছু না করেন, যে অনেকের হতাশ হয়ে যেত, কিন্তু তারেক রহমান কখনোই হতাশ হননি। তিনি সবসময় আমাদেরকে বুস্ট আপ করেছেন। তিনি বলেছেন অবশ্যই ফ্যাসিবাদ থাকবে না, ফ্যাসিবাদের ধ্বংস হবে, তোমরা এগিয়ে যাও। সেই নেতা। আপনি নজরুলের একটি কবিতার একটি লাইন বলে শেষ করতে চাই যে তারই ইমাম নেতা বলি আমি, প্রেম মোর তারই সাথে, আড়ষ্ট নহে বলিষ্ঠ করে সে, যার কথা যার কাজে। সে আমাদেরকে সবসময় বলিষ্ঠ করতো। আপনার দ্রোহ বিদ্রোহ
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, এগুলি আমরা তারেক রহমানের সান্নিধ্যে আমরা শিখেছি এবং সেই আমাদের প্রাণের নেতা, উনি 25 ডিসেম্বর আসবেন, আমাদের জীবনের অন্যতম মাহেন্দ্র রকম যারা আমরা ছাত্র দলটা করি, তাকে বরণের জন্য আমরা বিএনপি জাতীয়তাবাদী শক্তি এবং বাংলাদেশ অপেক্ষা করতেছি। এবং তার এই প্রত্যর্পণের মধ্য দিয়ে বাংলাদেশও একটা ইতিবাচক রাজনীতির ধারায় ফিরবে, এ প্রত্যাশা তো আমরা করতে অবশ্যই, সেটা সবাই মনে করে। এখনো পর্যন্ত যে দ্বিধা দ্বন্দ্ব বা মান অভিমান আছে সব মিটে যাবে এবং আসলেই বাংলাদেশ যে পরবর্তী নির্বাচন একটি ইতিহাস না, গড়তে দেখুন, সক্ষম হবে। গণতান্ত্রিক চর্চায় পক্ষ বিপক্ষ দ্বিমত এগুলি থাকবে, আমি যে ভাইয়ের সাথে বলি সেটিও থাকবে। দিন শেষে বাংলাদেশের স্বার্থে সবাই আমরা ঐক্যবদ্ধ, সবার আগে বাংলাদেশ। জি, ধন্যবাদ আমানুল্লাহ আমান, ধন্যবাদ আমিরুল মোমেনিন মানিক। সময় শেষ। আমাদের শেষ করতে হচ্ছে। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ, আজকের মতো এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি আগামীকাল সকাল 7টায় পুনঃপ্রচার হবে। ফিরছি কাল ঠিক রাত 9টায় নতুন অতিথিদের সাথে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন।